হ্যালো স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশানে আমাকে জানিও। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। আচ্ছা, আজকের ক্লাস নাইনের সেকেন্ড পার্টটা শুরু করব। সাইফন ক্রিয়া। সাইফন ক্রিয়াটা কি? তোমরা ছবিটা দেখতে পাচ্ছ। এই ছবিতে একটা পাইপ নেওয়া হয়েছে। পাইপে একটি ছোট বাহু আর একটি বড় বাহু রাখা হয়েছে। ছোট বাহুটা একটি পাত্রে রাখা হয়েছে, যেটা উঁচু পাত্র করা আছে, এবং বড় বাহুটা একটি নিচু পাত্রে রাখা আছে। কি হয় এই সাইফন ক্রিয়াতে? তোমরা দেখেছো নিশ্চয়ই, অনেক কেরোসিনের দোকানে দেখবে বড় বড় ড্রাম থেকে ছোট জায়গাতে বা নিচু জায়গাতে তেলকে নিয়ে আসা হয় কিভাবে? একটা পাইপের সাহায্যে। তাই এটা কাজ করে কিভাবে? এই যে দুটি পাইপের খোলা মুখ আছে, এই দুটি পাইপের খোলা মুখ দিয়ে পাইপের মধ্যে তরল পূর্ণ করে দাও। পূর্ণ করে দেওয়ার পরে এবারে এই দুটি পাইপের মুখ হাত দিয়ে বন্ধ করে দিয়ে ছোট পাইপের মধ্যে একটি পাইপের ছোট বাহুটা একটি পাত্রের মধ্যে প্রবেশ করিয়ে দাও, এবং বড় বাহুটা যে পাত্রেতে তরল রাখা হবে সেই পাত্রে রাখো। তাহলে এই দিকের বাহুটা যে পাত্রে তরল আছে সেটার মধ্যে প্রবেশ করানো হলো, আর বড় বাহুটা যে পাত্রে রাখা হবে তরল সেই পাত্রে রাখা হলো। সঙ্গে সঙ্গে কি দেখতে পাবো? যে তরল এই পাত্রটি থেকে প্রবাহিত হয়ে এই পাত্রে প্রবেশ করছে। এই ক্রিয়াটাকে বলা হয় সাইফন ক্রিয়া। তা কেন এরকম হয় তার ব্যাখ্যা করতে গেলে আমাদের একটু ধরে নিতে হবে। ধরে নাও যে যে তরলটা নেওয়া হয়েছে তার ঘনত্ব হচ্ছে তরলের ঘনত্ব ডি। ধরে নিলাম তরলের ঘনত্ব ডি। আর বায়ুমণ্ডলীয় চাপ, এর উপরে একটা বায়ু চাপ দিচ্ছে। এই বায়ুমণ্ডলীয় চাপ ধরে নাও বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে পি। আর কি ধরতে হবে? আর যেটা ধরে নিতে হবে যে ছোট বায়ুটা এ বিন্দু থেকে ছোট বাহু যেটা আছে তার গভীরতা ধরে নিলাম H1, আর বড় বাহুটার গভীরতা ডি বিন্দু থেকে সি বিন্দুর গভীরতা H2। এবং এই যে বি আর সি, এই বি আর সি বিন্দু কিন্তু অনুভূমিকভাবে রাখা আছে। এবারে তোমাকে যদি বলে দেওয়া হয় যে এ বিন্দুতে চাপ কত হবে, তাহলে চাপের ফর্মুলা আমরা কি জানি? এইচ ডিজি, যেখানে এইচ হচ্ছে গভীরতা, ডি হচ্ছে যে তরল নেওয়া হয়েছে তার ঘনত্ব, আর জি হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ। তাহলে এ বিন্দুতে চাপ হচ্ছে এইচ ডিজি। তাহলে এ বিন্দুতে চাপ হচ্ছে এইচ ডিজি, আমরা এখানে লিখে দিলাম এইচ ডিজি। কিন্তু এইচ না লিখে আমরা কি লিখবো? H1। আর ডি বিন্দুতে চাপ কত হবে? H2 ডিজি। ডি আর জিটা কিন্তু কনস্ট্যান্ট, কেন? এই তরলেরটা কিন্তু এই তরল এখানে প্রবাহিত হচ্ছে, তাহলে তরলের কি হবে? এখানে লিখে দিলাম H2 ডিজি। আচ্ছা, H2 ডিজি। এবারে তোমাকে যদি বলে দেওয়া হয় বি বিন্দুতে চাপ কত হবে, তাহলে বি বিন্দুতে চাপ আমরা কি লিখতে পারি? তাহলে বি বিন্দুতে চাপ কত? বি বিন্দুতে চাপ, বি বিন্দুটা কোথায় আছে? এখানে। তাহলে বি বিন্দুতে চাপ বের করতে গেলে আমরা কি ফর্মুলা ফেলবো? দেখো, এ বিন্দুতে চাপ হচ্ছে H1 ডিজি, তাহলে বি বিন্দুতে চাপ কত হবে? আর বায়ুর চাপ কত বলে দেওয়া হয়েছে? বায়ুর চাপ বলে দেওয়া হয়েছে পি। তাহলে বি বিন্দুতে চাপ হবে পি মাইনাস H1 ডিজি। এই বিন্দুতে চাপ হবে কত? বায়ুমণ্ডলীয় চাপ মাইনাস এই বিন্দুতে চাপ H1 ডিজি। ঠিক আছে? আবার যদি বলা হয় সি বিন্দুতে চাপ কত হবে? সি বিন্দুতে চাপ হবে, এখানে চাপ বায়ুমণ্ডলীয় চাপ কত? সেই একই পি। তাহলে পি মাইনাস H2 ডিজি। ঠিক আছে? কোনটা বেশি আর কোনটা কম সেইটা একটু লক্ষ্য করো। এখানে দেখো পি আর এখানে পি দুটো তো কনস্ট্যান্ট, একই মান, এর মান যা এর মান তা। এখানে H1 এর মান আর H2 এর মান কিন্তু
এফেক্ট ফেলবে, কেন ডিজি আর ডিজি তো একই মান। তাহলে H1 বড় না H2 বড়? এখান থেকে ছবিটা দেখে মনে হচ্ছে কি H2 বড়। তাহলে H2 যদি বড় হয় তাহলে এই টোটাল মানটা কিন্তু এটার থেকে কম হবে, কেন কোনো সংখ্যাকে যদি বেশি দিয়ে মাইনাস করা হয় তাহলে সেটা কিন্তু কমে যাবে। তাহলে এখানে পরিষ্কার তুমি বুঝতে পারছো যে এটাকে যদি আমরা নাম দিয়ে দিই বি বিন্দুতে তাহলে পিবি, আর এটাকে আমরা বলতে পারি পিসি। তাহলে এখানে বলা যাবে যে পিবি গ্রেটার দেন পিসি, পিবি গ্রেটার দেন পিসি। তাহলে পিবি যদি বেশি হয়, তাহলে এটা যদি বেশি হয়, এই বিন্দুতে যদি এই বিন্দু থেকে চাপ বেশি হয় তাহলে কি হবে, এখান থেকে চাপ প্রয়োগ করলে বেশি চাপ যেহেতু সেহেতু তরল এদিকে চলে আসবে, এখান থেকে তরল এদিকে চলে আসবে, সেহেতু তরল এই বাহুটা থেকে উঠে সোজা চলে যাবে এই বাহুতে এবং এই তরল এসে পড়বে। তাহলে এখানে আমরা লিখে দিলাম যে H2 গ্রেটার দেন H1, এই কারণের জন্য এটা হচ্ছে। আচ্ছা, এবারে যদি বলা হয় যে পিবি আর পিসির এই যে চাপ আছে এদের পার্থক্য কত হবে, তাহলে পার্থক্য হবে আমরা লিখব যে পিবি মাইনাস পিসি সমান, দুটোকে বিয়োগ করলে কি হবে, পিপি কেটে যাবে, পিপি কেটে গেলে আমরা লিখে দিই পি মাইনাস H1 ডিজি মাইনাস পি প্লাস H2 ডিজি। কেন প্লাস হয়ে গেল, মাইনাস মাইনাস গুণ করলে এটা আর এটা কেটে যাবে, এটা কেটে গেলে তাহলে কি থেকে যাবে, এখান থেকে কমন নিয়ে নিতে পারি আমরা একদম ডিজিটা কমন নিয়ে নাও, ডিজিটা কমন নিয়ে নিলে H2 মাইনাস H1, তাহলে ডিজিটা কমন নিলে নেক্সট টপিক হলো তরলের সমোচ্চশীলতা ধর্ম। তরলের সমোচ্চশীলতা ধর্মটা কি, এটা ছবি দেখতে পাচ্ছ, খাতায় এঁকেছি। এখানে সমোচ্চশীলতা ধর্ম বলতে তুমি যদি যে কোনো একটি পাত্রে যদি জল দেওয়া হয়, যে কোনো একটি পাত্রে জল দেওয়া হচ্ছে, জল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে কি এখান থেকে তরল প্রবাহিত হয়ে সব পাত্রের মধ্যে, যে আকৃতির পাত্র হোক না কেন সব পাত্রের মধ্যে প্রবেশ করছে। কিন্তু মেন জিনিসটা কি হয়, সব পাত্রে তো জল ভর্তি হবে কিন্তু প্রত্যেকটা পাত্রে কিন্তু একই উচ্চতায় জল থাকবে, প্রত্যেকটা পাত্রে কি হবে, একই উচ্চতায় জল থাকবে। তাহলে আমি যে পাত্রে জল ঢালি না কেন প্রত্যেকটা পাত্রের তরলের উচ্চতা কিন্তু সমান হবে। কোথায় থেকে সমান হবে, ভূমি থেকে উচ্চতা সমান হবে। সে বড় পাত্র হতে পারে, সরু পাত্র হতে পারে, চওড়া পাত্র হতে পারে, যাই পাত্র হোক না কেন সমস্ত পাত্রে কিন্তু তরলের উচ্চতা একই থাকবে। এই ধর্মটাকেই বলা হবে তরলের সমোচ্চশীলতার ধর্ম। আর এই ধর্মকে কাজে লাগিয়ে বিভিন্ন শহরে কোনো দেখেছো অনেককে যে উঁচু ট্যাঙ্কি করা আছে, সেই ট্যাঙ্কি থেকে বিভিন্ন জায়গায় জল সরবরাহ করছে, সেই ট্যাঙ্কি থেকে জল আসছে, এবার ট্যাপ খুললেই সঙ্গে সঙ্গে জলটা পড়তে শুরু করে, এই সমোচ্চশীলতা ধর্মর জন্যই। আবার বাড়ির ছাদে যে ড্রামগুলো বসানো থাকে সেই ড্রামের জলটা বাড়ির প্রত্যেকটা ট্যাবে পৌঁছে যাচ্ছে, কিভাবে পৌঁছে যাচ্ছে, সেই সমোচ্চশীলতা ধর্মের জন্য, ট্যাপ খুললেই সঙ্গে সঙ্গে জল পড়ে যাচ্ছে, এই সমোচ্চশীলতার ধর্মের উপর ভিত্তি করে। এবারে নেক্সট টপিক হচ্ছে প্লবতা। প্লবতাটা কি, প্লবতা বলতে গেলে আগে একটা উদাহরণ দিই, এক দুটো উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবে। যে সুইমিং পুলে সাঁতার কাটার সময় আমাদের শরীর হালকা মনে হয়, কেন মনে হয়, দেখবে মনে হবে যে সুইমিং পুলে সাঁতার
কাটতে কাটতে হালকা মনে হয় যেন নিচ থেকে কেউ উপরের দিকে ঠেলে তুলে দিচ্ছে, এরকম একটা মনে হয়। সবই প্লবতার উদাহরণ। আবার স্নান করার সময় জল ভর্তি মগটি বালতির জলের মধ্যে যদি তুমি ডোবাও, যতক্ষণ বালতির জলে থাকবে ততক্ষণ কিন্তু হালকা মনে হবে, যেই ওপরের দিকে তুলবে তখন মনে হবে যেন যে মগটি অনেক ভার বেশি। আবার খালি প্লাস্টিকের বোতল যদি নিয়ে সেটি যদি বালতির জলে ডোবানোর চেষ্টা করো, তাহলে দেখবে যে বালতির জল তোমাকে ঠেলে তুলে দিচ্ছে ওপরে, মানে ডোবাতে পারবে না, ডোবাতে কষ্ট হবে। এই হলো সব প্লবতার উদাহরণ। তাহলে প্লবতা মানে কি? প্লবতা হচ্ছে, মনে করো কোনো একটা পাত্র নেওয়া হয়েছে, সেই পাত্রের মধ্যে কোনো একটা বস্তুকে নিমজ্জিত করতে চাইছো, এই তরলটি ওই বস্তুকে ঊর্ধ্বমুখী যে বল প্রয়োগ করবে সেই বলকে বলা হবে প্লবতা বল। তাহলে বস্তুটা নিমজ্জিত করা হচ্ছে, নিমজ্জিত বস্তুর ওপর তরল ঊর্ধ্বমুখী যে বল প্রযুক্ত করবে তাকে বলা হবে প্লবতা। তাহলে প্লবতা বলের সংজ্ঞা এটাই তোমাকে বলতে হবে। নিচ থেকে যে বলটা প্রয়োগ করবে সেটা হবে কিন্তু প্লবতা। আর বস্তুর ওজন অলরেডি উপর থেকে নিচের দিকে কাজ করবে, কিন্তু তার বিপরীতমুখী একটা বল কাজ করবে, যেটা হচ্ছে প্লবতা। আর এই যে প্লবতাটা হচ্ছে, এই প্লবতা হবে এই বস্তু কর্তৃক যে অপসারিত তরল, বস্তু যখন প্রবেশ করলো তরলের মধ্যে, তখন এখানকার কিছু জল অপসারিত করে দিল, সেই জলটার ওজন হবে এই প্লবতা বলের সঙ্গে সমান। ঠিক আছে, সেই তরলটার ওজন হবে এই প্লবতা বলের সঙ্গে সমান। এবার আর্কিমিডিসের নীতিটি আমি লিখেছি। আর্কিমিডিসের নীতিটি কি? যে কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে ওই বস্তুর ওজনের আপাত হ্রাস ঘটে, এবং এই হ্রাস বস্তু যে পরিমাণ প্রবাহী অপসারণ করে তার ওজনের সমান হয়। তাহলে এখানে মনে করো একটি বস্তুকে তরলের মধ্যে ডোবানো হয়েছে, তাহলে এর তরলটা কিছুটা পরিমাণ এই জায়গাটায় কিছুটা পরিমাণ তরলকে অপসারিত করে দেবে। সেই অপসারিত তরলের ওজন যদি আমরা ধরে নিই যে অপসারিত তরলের ওজন, বা বলতে পারি এই অপসারিত তরলের ওজনটাই হয়ে যায় কি নিচ থেকে যে বলটা প্রয়োগ করা হচ্ছে প্লবতা তার সঙ্গে সমান, বা প্লবতা বল সমান আমরা ধরে নিলাম W2 বা W1। W2টা ধরো, কেন W2টা ধরছি, W1 হচ্ছে ওজন ধরে নেব। আর ধরে নেব কি যে বস্তুর ওজন নিচের দিকে কাজ করবে, বস্তুর ওজন তো এই দিক থেকে নিচের দিকে কাজ করছিল, তাহলে বস্তুর ওজন কি হবে? বস্তুর ওজন ধরে নিলাম আমরা W1। তাহলে তরলে নিমজ্জিত অবস্থায় বস্তুর ওজনের যে হ্রাস ঘটেছে, তাহলে ওজনের যে আপাত হ্রাস হয়েছে, যে সংজ্ঞাতে যেটা বলা আছে আপাত হ্রাস, সেটা কত হবে? সেটা হবে বস্তুর ওজন ছিল W1 মাইনাস অপসারিত তরলের ওজন কত? W2। তাহলে বস্তুর ওজন মাইনাস অপসারিত তরলের ওজন বা প্লবতা, তাহলে নিচের দিকে ওজন কাজ করছিল W1, উপরের দিকে W2 কাজ করছিল। এই W1 আর W2, উপরের দিকে W2 যার সঙ্গে, কেন এটা বলা হয়েছে? প্লবতার সঙ্গেই তো অপসারিত তরলের ওজনের সমান, তাহলে এদের সমান বলা হচ্ছে ওই জন্য। তাহলে এদের দুজনকে বিয়োগ করলে সেটা হবে ওজনের আপাত হ্রাস। আর এই ওজনের আপাত হ্রাসের জন্য কোনো ব্যক্তি যদি সাঁতার কাটে, তাহলে সে তরলে থাকা অবস্থায় নিজেকে হালকা বলে মনে করে, তাহলে এই ওজনটা সে হ্রাস মনে করে, কম মনে করে, সেই জন্য। এবারে বস্তুর ভাসন আর নিমজ্জন,
এই ফর্মুলাটা কাজে লাগিয়ে বস্তু কখন জলে ভাসবে আর কখন ডুবে যাবে সেটাকে আমরা ইন্ডিকেট করব। প্রথম যদি শর্ত এরকম দেওয়া হয়, প্রথম শর্ত যে দেখো এখানে আগে বলে দিই, W1টা কিন্তু নিচের দিকে কাজ করছে, মানে ওজন নিচের দিকে কাজ করছে, আর প্লবতা বল কিন্তু W2 বা আপাত তরলের ওজন যেটা সেটা আলটিমেটলি ওপরের দিকে কাজ করছে। তাহলে যদি বলে দেওয়া হয় প্রথম শর্তে যে W1 গ্রেটার দেন W2, মানে কি বস্তুর ওজন কিন্তু প্লবতার চেয়ে বেশি, তাহলে বস্তুর ওজন নিচের দিকের যে বলটা সেটা যদি বেশি হয় তাহলে বস্তুটা কি হবে, নিচের দিকে নেমে আসবে, একে 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 নামতে শুরু করবে। বুঝতে পারলে? তাহলে এক্ষেত্রে কি হবে, যেহেতু ওজন বেশি, প্লবতার ওপরের দিকের বলটা কিন্তু কম, তাই বস্তু কিন্তু ডুবে যাবে। তাহলে এক্ষেত্রে হবে কি, ডুবে যাবে। দ্বিতীয় নম্বর কি হচ্ছে, যদি বলে দেওয়া হয় W1 ইকুয়াল টু W2, তাহলে কি বস্তুর ওজন প্লবতার সঙ্গে সমান, তাহলে কি না সে ডুববে আর না সে ভাসবে, সমান বলেছে। তাহলে ওপর থেকে কিছু বল এসে নিচের দিকে কাজ করলো, নিচে নামলো, ও যেহেতু নিচের দিকে কাজ করছে ওজন নিচের দিকে নামলো, আবার নিচ থেকে কোনো বল ওপরের দিকে ঠেলে তুলে গেছে, মানে দুদিকে বল কাজ করছে, তাহলে তরলের কোনো এক জায়গায় এটা কিন্তু ডুবে ভেসে থাকবে, একদম তলায় চলে যাবে না। তাহলে এখানে কি বলবে, ডুবে ভাসবে, সে যে কোনো স্থানে, তরলের যে কোনো স্থানে হতে পারে। 3 নম্বর কি, 3 নম্বর যদি বলা হয় যে W1 লেস দেন W2, তাহলে কি হবে, প্লবতা বল কিন্তু ওজনের চেয়ে বেশি, তাহলে নিচের দিক থেকে যে বলটা কাজ করছিল সেটা কিন্তু ওপরে তুলে রাখবে, এই বস্তুটাকে কি রাখবে, তাই কি হবে, বস্তুটা ভাসবে, এটা হবে কি, ভাসবে। তাই এই ছিল বস্তুর ভাসন এবং নিমজ্জনের শর্ত। এই তিনটি শর্ত ভাসন এবং নিমজ্জনের একটু নোট আউট করে রাখো, খুব ভালো, যে ভাসবে কখন, যে প্লবতা বল যদি ওজনের থেকে বেশি হয় তখন ভাসবে, দুটি বল যদি সমান হয় তখন ডুবে ভাসবে, আর ওজন যদি বেশি হয় তখন ডুবে যাবে। ব্যাস এইটুকুনি। এই রকম চ্যাপ্টার ওয়াইজ ক্লাস অ্যাটেন্ড করার জন্য বেল আইকনটি ক্লিক করে দাও সবার আগে, যাতে তাড়াতাড়ি তোমাদের কাছে ভিডিওটি পৌঁছে যায়। থ্যাংক ইউ।